নমস্কার, মহাযুদ্ধ 2026 নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকের আমরা আলোচনা করব। আমরা দেখেছি এক্সিট পোল, আমরা দেখেছি বাংলার ভোট, আমরা দেখেছি অসমের ভোট এবং দুই রাজ্যে ভোট রেকর্ড। তবে বাংলার ভোট কিন্তু এবারে রেকর্ড ছাপিয়ে গেছে, একেবারে ভারতবর্ষের রেকর্ড যাকে বলা যায়, নজির গড়েছে বাংলার ভোট। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি গতকাল রাতের কথা যদি বলি তাহলে ভোট পরবর্তী হিংসার কিছু কিছু খবর আমরা পেলেও গতকাল এবং আজ যে আলোচনায় আমরা নজর রাখছি সেটা হচ্ছে বাংলায় ভোট পর্ব মেটার পর এবার স্ট্রং রুম বিতর্ক। গতকালের ছবি যদি আমরা দেখি, আমরা এক এক করে ছবি আপনাদের সামনে রাখবো। প্রথম ছবিটা আমি পিসিআর কে বলবো দেখাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে স্ট্রং রুমের বাইরে কুণাল ঘোষ রয়েছেন, শশী পাজা রয়েছেন। এই মুহূর্তে পিসিআর কে বলবো সেই ছবিটা দেখাতে। একেবারে স্ট্রং রুমের বাইরে কুণাল ঘোষ বসে রয়েছেন, শশী পাজা রয়েছেন, তারা একেবারে পাহারা দিচ্ছেন রীতিমতো স্ট্রং রুম। একেবারে বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, শ্যামপুকুরের শশী পাজা, তারা রয়েছেন ক্ষুদিরাম। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুমের ভেতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলেন তারা এবং তাদেরকে দেখা যায় স্ট্রং রুমের বাইরে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। এবারে দ্বিতীয় ছবি দেখাতে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় 4 ঘন্টা প্রায় ছিলেন স্ট্রং রুমের বাইরে। একেবারে এই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোট গণনা কেন্দ্রে স্ট্রং রুমে। এবং এই ঘটনার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি বৃহস্পতিবার রাত থেকে একেবারে জেলায় জেলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা দেখা যায়। বহু জায়গায় আমরা দেখতে পেয়েছি ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু সেই ঝড় বৃষ্টির মধ্যেই একেবারে স্ট্রং রুমের সামনে হাজির হন তৃণমূলের নেতা কর্মীরা। বাইরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখতেই পাচ্ছেন একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা একদিকে দেখেছি তৃণমূল নেতা কর্মীরা রয়েছেন তৃণমূল নেত্রীর নির্দেশে, অন্যদিকে আমরা দেখেছি বিজেপিও কিন্তু পিছিয়ে থাকে না, তারাও কিন্তু পাল্টা জমায়েত করেন স্ট্রং রুমের বাইরে। অর্থাৎ বর্তমান আমরা যে ছবি বাংলার বুকে দেখতে পাচ্ছি, স্ট্রং রুম বিতর্ক বাংলায় ভোট পর্ব মেটার পর। এবং যেমনটা আপনাদের বললাম যে ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এবং বৃহস্পতিবার দিনভর দফায় দফায় একেবারে উত্তপ্ত হয়ে থাকে কলকাতা শহর। ভবানীপুর বিধানসভার জন্য স্ট্রং রুম অর্থাৎ শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, উত্তর কলকাতার বিধানসভাগুলো স্ট্রং রুম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ইভিএম টেম্পারিং এর অভিযোগ ওঠে, ধর্ণার ছবি দেখতে পেয়েছি, বিক্ষোভ দেখাতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং একেবারে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আমরা শাখাওয়াত মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, প্রায় 4 ঘন্টা তিনি সেখানে থাকেন। এবারে প্রশ্ন উঠছে, এবারে আমরা যদি প্রশ্ন তুলি তাহলে কোথাও কি হারের ভয় রয়েছে? ফের কি বিরোধী নেত্রীর ভূমিকায় ফিরছেন তিনি? এ ধরনের একাধিক প্রশ্ন উঠছে, কারণ যেভাবে তিনি একেবারে স্ট্রং রুমে চলে যান এবং যেভাবে আমরা দেখেছি কুণাল ঘোষকে, শশী পাজাকে পাহারা দিতে, এরপর তৃণমূলের পক্ষ থেকে প্রত্যেককে দেখতে পাচ্ছি আমরা স্ট্রং রুমে পাহারা দিতে, বিজেপিও পিছিয়ে নেই, বিজেপিও এরপর কিন্তু মাঠে নেমে যায় স্ট্রং রুম পাহারার ক্ষেত্রে। অর্থাৎ কোথাও না কোথাও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি বা তৃণমূল কংগ্রেসের দলের কথা বলি, আতঙ্ক গ্রাস করতেই একেবারে আমরা দেখতে পেয়েছি, একেবারে হাওয়া গরম করতে ফের রাজপথেও দেখেছি আমরা তৃণমূল নেত্রীকে। আমরা এ নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, ভার্চুয়ালি রয়েছেন উনি, রঞ্জিতা চক্রবর্তী রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আমি দেখাতে বলবো একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছেন, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা বিকাশ কর্মকার রয়েছেন এবং স্টুডিওতে রয়েছেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী শুভ্রজ্যোতি সরকার। একেবারে স্বাগত জানাচ্ছি প্রথমেই দুজনকে। আমি শুভ্রজিতের কাছে প্রথমে যাব। শুভ্রজিৎ, আমরা আসামের ভোট দেখেছি, একেবারে শান্তিপূর্ণ ভোট দেখেছি, রেকর্ড ভোট দেখেছি, প্রায় 85% ভোট, এবং বাংলারও ভোট দেখেছি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে বাংলার এই ধরনের ভোট কিন্তু নজিরবিহীন। অর্থাৎ একদিকে যখন রেকর্ড সংখ্যক ভোট পড়েছে তখন আমরা দেখতে পেয়েছি একেবারে শান্তিপূর্ণ ভোট, সুষ্ঠু ভোট, মৃত্যুহীন ভোট। দুই জায়গার ভোটের কথা যদি আমরা দেখি, অসম এবং বাংলার চিত্র কিন্তু এবারের ভোটে একেবারে আলাদা, একটা অন্য ছবি দেখা গেছে এবারে বাংলার বুকে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ছায়ালাপের ছবি আমরা দেখেছি, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায়, ইলেকশন কমিশনের তৎপরতায়, কোথাও না কোথাও যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন বা বিভিন্ন সচেতন মহল থেকে উঠে আসছে, কোথাও না কোথাও ইলেকশন কমিশন যে চ্যালেঞ্জ নিয়েছিল সুষ্ঠু একেবারে নির্বাচন করার এবং 2 দফার ভোট, সাধারণ কথা নয় শুভ্রজ্যোতি, 2 দফায় বাংলায় ভোট একেবারে চ্যালেঞ্জের ব্যাপার। সে জায়গায় দাঁড়িয়ে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট, সেটা কিন্তু একটা নজির গড়ে ফেললো বাংলার বুকে। নমস্কার সবাইকে। দেখুন যে এই শুধুমাত্র যে আসাম এবং পশ্চিমবঙ্গের নির্বাচন হচ্ছে সেটিও নয়,
আরও বিভিন্ন রাজ্য নির্বাচন হয়েছে, যেরকম আপনি কেরালা বলুন, তামিলনাড়ু বলুন, পুডুচেরি বলুন, সেই সব রাজ্য যদি আমরা তুলনা করি, আমার মনে হয় না আসাম, পুডুচেরি, কেরালা বা তামিলনাড়ুতে এরকম সন্ত্রাসের ইতিহাস রয়েছে। কারণ আমরা জানি এইগুলো রাজ্য বলুন বা ভারতবর্ষ অন্যান্য রাজ্যেও কোথাও যদি আমরা দেখি, বিহার ইউপিতে আগে এইসব ছিল, কিন্তু এখন বিহার ইউপিতেও সেইভাবে সেরকম কোনো ধরনের সন্ত্রাস আমরা দেখতে পাই না, যা প্রকার নাকি আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি গত কয়েকটা নির্বাচনে। যেরকম 2021-এ আমরা দেখেছি বহুত মানুষের প্রাণহানি হয়েছে, এবং এখন এখন পর্যন্ত তো সেরকম আমরা পাইনি। তবে একটা জিনিস ঠিক, এই বছর প্রশাসনের ভূমিকা কঠোর থাকার কারণেই আমি ভাববো আজ পর্যন্ত কোনো ধরনের ফ্যাটাল ইনসিডেন্ট হয় নাই। না হলে কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাস, নির্বাচনী ইতিহাস, রক্তাক্ত ইতিহাস আমরা জানি। 2021-এও বহুত মানুষের প্রাণ গেছে, বহু মানুষ যারা নাকি যে দল নির্বাচিত হয়েছিল সেই দলে ভোট, উনাদেরকে সন্দেহ করা হয়েছে যে উনারা ভোট দেন নাই সেই দলে, তার জন্য উনার ঘর ছাড়া হতে হয়েছিল। এবং আমরা পরবর্তীতে দেখেছি, যেহেতু আসাম পশ্চিমবঙ্গের সাথে সীমানা রয়েছে, সেখানে আমরা দেখেছি কি পশ্চিমবঙ্গের ভোটাররা আমাদের আসামের ধুবড়ির কথাই বলুন বা অন্যান্য আশপাশের এলাকাতে এসে উনারা কিছুদিনের জন্য থাকতেও বাধ্য হয়েছিলেন, কারণ সেখানে এরকম পরিস্থিতি হয়েছিল। ওনাদের ঘর বাড়ি কথাই বলুন আর জানমালের কথাই বলুন, কোনো ধরনের কোনো কিছুর নিরাপত্তার ব্যবস্থা ছিল না। সেই থেকে দাঁড়িয়ে যদি আজ আমরা দেখি যে সেন্ট্রাল ফোর্সের কথাই বলুন, গত নির্বাচনেও সেন্ট্রাল ফোর্স ছিল, কিন্তু সেই রকম শক্ত হাতে সন্ত্রাসীদের কথাই বলুন বা যারা নাকি ভোট বানচাল করার ব্যাপারে যারা সক্রিয় ভূমিকা পালন করেন, তাদেরকে কঠোর হাতের ব্যবস্থা আগে কিন্তু তেমনভাবে নেওয়া হতো না, যেটা নাকি এই বছর নেওয়া হয়েছে। যার দরুপ আমরা ভাবি যে ছাপ্পা ভোটের কথাই বলুন আর ভোট বানচালের কথাই বলুন আর জনগণকে বা ভোটারকে থ্রেট দিয়ে যাতে উনারা ভোট না দেন, সেগুলো কার্যকলাপ উনারা করতে পারেন নাই। তার জন্য সুস্থভাবে এবং সুন্দরভাবে এবং এত হারে ভোট হয়েছে। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে, দেখুন, একটি গভর্নমেন্ট যখন বহুত বছর শাসনে থাকে, সেখানে একটা অ্যান্টি ইনকামবেন্সির ব্যাপার আসে যায়। কারণ কন্টিনিউয়াসলি সেখানে উনারা এত বছর শাসনে ছিলেন, তো এটা একটা ভোটারদের মধ্যে টেন্ডেন্সি থাকে যে আমরা অন্য কাউকে যদি সেখানে শাসন ক্ষমতায় আনি, সেখানে উনারা কি পরিষেবা দিতে পারবেন, উনারা কি ভালো দিতে পারবেন না। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় ছিলেন লম্বা সময় ছিলেন, বামের কথাই বলুন, কংগ্রেসের কথাই বলুন, আর এখন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের কথাই বলুন, উনারাও কেউ কিন্তু একদম শর্ট পিরিয়ড পায়নি। সবাই মানে সম্ভবত সিপিএম তো সব থেকে বেশি টেনিয়র ছিল, কংগ্রেসও ছিল, এবং এখন তৃণমূল কংগ্রেস থার্ড টার্মে ওনারা এসে দাঁড়িয়েছেন। তো এখন যদি ওনারা যদি নির্বাচিত হন, তাহলে তো ওনাদের ফোর্থ টার্ম হবে। কিন্তু আমার মতে অন্যান্য দলকেও সেখানে জনগণরা টেস্ট করা উচিত। কারণ কি, ওনারা এত বছর তৃণমূল কংগ্রেস শাসন করার পরও দেখা গেছে কি একটা লার্জ সেকশন অফ ভোটার, বিশেষ করে ইউথ ভোটার যারা রয়েছেন, তাদের মধ্যে অ্যান্টি ইনকামপেন্সি রয়েছে। এবং এই যে বিভিন্ন স্কিমের মাধ্যমে জনগণের ভোট কিভাবে আদায় করার যে একটা চেষ্টা, সেই চেষ্টাকে মানুষ ভালো চোখে দেখেন নাই। এবং সত্যি অর্থে যদি আপনি বলেন, মিডল ক্লাস যারা আছেন আজকের ডেটে, ওনারা কিন্তু এই সব যে ফ্রিবিজ আছে সেগুলোতে কিন্তু একদমই সন্তুষ্ট না। কারণ এই মিডল ক্লাসের পয়সা দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের স্কিম যাচ্ছে, এবং এই স্কিমের মাধ্যমে কিন্তু বেনিফিটেড অ্যাকচুয়ালি ওনারা কিন্তু তেমনভাবে হচ্ছেন না। যার দরুন মিডল ক্লাস যারা আছেন এবং ইউথ যারা আছেন, যারা নাকি কোনো ধরনের বেনিফিট পান নাই, ওনারা হয়তো এই ইলেকশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। একেবারে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে, রঞ্জিতা চক্রবর্তী ম্যাডাম রয়েছেন। রঞ্জিতা ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমাদের আলোচনায়, আমাদের সাফ কথার যে আজকে আলোচনা রয়েছে। রঞ্জিতা দি, যে বিষয়টি আমরা আজকে আলোচনা করছি, একদিকে আমরা দেখেছি বাংলায় একেবারে সুষ্ঠু নির্বাচন দেখেছি, আমরা দেখেছি রেকর্ড সংখ্যক ভোট দেখেছি, আমরা এক্সিট পোল যদি আমরা বলি, এক্সিট পোলে এবারে যে বিষয়টা উঠে আসছে, বিজেপি এগিয়ে রয়েছে কিছু কিছু এক্সিট পোলে, বেশি সংখ্যক এক্সিট পোলে বিজেপি এগিয়ে রয়েছে এবং পাশাপাশি তৃণমূল পিছিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডির লড়াই বলা যায় এই মুহূর্তে, যেহেতু চৌঠা মে আসতে বাকি রয়েছে, হাড্ডাহাড্ডির লড়াই এবার বাংলার বুকে, এবং সবটাই যেন একটা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে এবারে বাংলার নির্বাচনের যদি কথা বলি। প্রথমে এই থেকে আমরা শুরু করব, এরপরে আমরা আসবো স্ট্রং রুম বিতর্কে। কিভাবে দেখছেন বিষয়টি? আচ্ছা, প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেভাবে বিভিন্ন এক্সিট পোলস গুলো হয়েছে, তাতে
তার মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই যেমন আছে, সেকেন্ডলি আরেকটা সেকেন্ড ওখানে দেখা যাচ্ছে যে সাইলেন্ট ভোটার্স এর কথা উঠে এসছে। একেবারে। এই এই দুটো বিষয়কে মাথায় রেখে আমরা যখন দেখতে পাচ্ছি যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাটা, তো দুটো পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে পিপল ওয়ান্টেড আ চেঞ্জ, হয়তো যেটা আমরা অনেক জায়গায় দেখছি। আবার এটাও একটা ডিবেট চলে এসেছে যে কতটা উই ক্যান ডিপেন্ড, আমরা এটার উপরে ডিপেন্ড করতে পারি এক্সিট পোলের ওপরে। কারণ অনেক ক্ষেত্রেই যেটা এক্সিট পোলে আসছে সেটা ঠিক সেভাবে আসছে না। বাট আমরা আবার যখন দেখছি যে বুথ ফেরত বা তার আগের যে বিভিন্ন ন্যারেটিভ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মানে ভোটার্সরা একটা কিছু পরিবর্তন চাইছে, যদিও there are certain questions, যেমন যে শহরের ভোটার এবং গ্রামের ভোটার তারা কিভাবে দেখছেন। দ্বিতীয়ত হচ্ছে মহিলারা কিভাবে দেখছেন, কারণ মহিলাদের এই লক্ষ্মী ভান্ডারের ব্যাপারটা রয়েছে, যেটা ওরা দেখতে পাচ্ছেন চোখে যে আসছে টাকাটা, এবং তারা কতটা ট্রাস্ট করতে পারবে যে নেক্সট গভর্নমেন্ট এলে সেটা হতে পারে। সো দিজ আর ফ্যাক্টরস। এবং জাস্ট বিফোর ইলেকশন আমরা যে 1500 রুপিস যে যুব আনএমপ্লয়েডদের জন্য দেওয়া হলো, তো এগুলো কিন্তু খুব ম্যাটার করছে আজকের এই পুরো ভোটিং প্যাটার্নে। ডেফিনেটলি একটা কথা বলা যাচ্ছে যে এবার সুষ্ঠু নির্বাচন হলো, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা ইলেকশন কমিশন এবং পুলিশ যেটা দেখাতে পেরেছেন এবার, যে এত বছর কোনোদিন আমরা দেখিনি যে ইলেকশন মানে এবং পোল ভায়োলেন্স, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ট্রেডমার্ক হয়ে গেছিল, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ত্রিপুরাতে। সেটা কিন্তু আমরা একটা রিভার্স দেখতে পেলাম যে এবার হয়নি, সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবং থার্ড, যখন আমরা এক্সিট পোল গুলো দেখছি, সেটার যে রিয়াকশন আসছে বা যে রেজাল্ট গুলো আসছে, দিস ইজ অন দ্য ওয়ান হ্যান্ড যেমন আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং আমরা ভাবতে পারি যে এটা একটা পিকচার দিচ্ছে যে ভোটাররা কিভাবে দেখবেন সেটাকে, ক্রেডিটটা বা ভোটাররা কিভাবে দেখেছেন এই ইলেকশনটাকে, কিভাবে ভোট দিয়েছেন। একেবারে রঞ্জিতা, যে পয়েন্টগুলো আপনি রাখলেন এবারে নির্বাচনে, বাংলা নির্বাচনের ক্ষেত্রে ক্রেডিটটা ঠিক কাকে দিতে চাইবেন? ডেফিনেটলি আমি বলবো যে এক হচ্ছে ভোটাররা, যা ভোটাররা কিন্তু তারা চাইছিলেন, তারা যদি নিজেরা না চাইতেন যে পিসফুল ভোট হোক, কারণ ন্যারেটিভ একটা ছিল, যে ন্যারেটিভটা যে এসআইআর এর করে বিভিন্ন লোক বা অনেক লোক যেটা ভোট দিতে পারেননি, সো ওয়েদার এই ভোটটা ডেমোক্রেটিক কিনা, এটা দিস ইজ ওয়ান পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট যেটা আমরা বলবো বা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও কিন্তু কৃতিত্বটা রয়েছে টু এনশিওর যে একদম খুব পিসফুল একটা ইলেকশন হয়। বেশ বেশ, আমি পরের বিষয়টাতে আসবো। তার আগে আমাদের সঙ্গে যেহেতু তৃণমূলের পক্ষ থেকে বিকাশ কর্মকার রয়েছেন এবং বিজেপির পক্ষ থেকে রয়েছেন রাজীব সাহা, দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি যাব তৃণমূলের নেতা বিকাশ বাবুর কাছে। বিকাশ বাবু, যে ছবিটা দেখলাম আমরা বাংলায় এবার নির্বাচনকে ঘিরে, এবং প্রথমে আমি যে বিষয়টিতে আলোচনা করছি সেটা হচ্ছে, একদিকে যখন আমরা দেখলাম নজির গড়েছে, রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, অন্যদিকে আমরা দেখলাম সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট বাংলার বুকে, এবং পাশাপাশি এক্সিট পোল, তিনটি বিষয়। প্রথমে আপনার কাছ থেকে জানতে যাবো এই তিনটি বিষয়কে কিভাবে দেখছেন এই মুহূর্তে। বিকাশ বাবু, আপনার কথাগুলো ঠিক শোনা যাচ্ছে না। আমি
আমি ঠিক আছে, আমি এবারে তাহলে বিজেপি নেতা রাজীব বাবুর কাছে চলে যাচ্ছি। রাজীব বাবু, সুষ্ঠুভাবে নির্বাচন হলো, ইলেকশন কমিশন যে চ্যালেঞ্জ নিয়েছিল সেই চ্যালেঞ্জ কিন্তু রক্ষা করতে পেরেছে এবং আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে এবারে বাংলার ভোট হলো। এক্সিট পোল বলছে আপনাদের দল একেবারে অনেকটাই, অনেকগুলো সমীক্ষা আমরা দেখতে পেয়েছি, সেখানে আমরা দেখতে পেয়েছি আপনাদের দল অর্থাৎ বিজেপি এগিয়ে রয়েছে। কি মনে হচ্ছে? দেখুন, সবার প্রথমে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তারা যে এবার এত সুন্দর ভোট পরিচালনা করেছে পশ্চিমবাংলায়, শেষ 50 বছরে এইভাবে ভোট আমরা দেখতে পাইনি। যে পশ্চিমবাংলায় কোনো মানুষের প্রাণহানি হয়নি, সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, সে তৃণমূলের হোক, বিজেপির হোক, সিপিএমের হোক, আইএসএফের হোক, কংগ্রেসের হোক, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, কোনো রাজনৈতিক দলের একজন মারা যাওয়া মানে বাংলার একজন মানুষ মারা যাওয়া, বাংলার একটা মায়ের কোল খালি হওয়া, বাংলার একজন সধবা মহিলার সিঁদুর মুছে যাওয়া, সেটা হয়নি। বাংলায় কোনো হিংসাত্মক কিছু আমরা দেখতে পাইনি। তার জন্য নির্বাচন কমিশনকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনি যেটা বললেন যে এক্সিট পোল, দেখুন, এক্সিট পোল নিয়ে আমার কিছু বলার নেই। অতীতে আমরা দেখেছি অনেকবার এক্সিট পোলের বুথ ফেরত সমীক্ষায় বহুবার মিলিয়ে দিয়েছে, আবার কয়েকবার মিলিয়ে দিতেও পারিনি। তাই এক্সিট পোল কারা কিভাবে কি করেছে ওটা একটা স্যাম্পল টেস্ট, ওই নিয়ে যাচ্ছি না, আমরা ওই দিকে যাচ্ছি না। কিন্তু মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে, ঐকান্তিকভাবে তাদের সক্রিয় অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি এবারে 2026 বিধানসভা নির্বাচনে, যেটা কিনা একটা রেকর্ড সৃষ্টি করেছে। স্বাধীনতার পর আমরা 92% এবং 93% ভোট মানুষ দুটো ফেজে যে দিয়েছে, এই ভোটের শতাংশের হারই বলে দিচ্ছে যে এবার পশ্চিমবাংলায় একটা গেরুয়া ঝড় বইতে চলেছে। কেননা এসআই হারে তৃণমূলের যে আপনার অবৈধ ভোটারদের নাম বাদ গেছে, যে মৃত ভোটারের নাম বাদ গেছে, যে শিফটেড ভোটারের নাম বাদ গেছে, সকাল 7টা থেকে 3টে পর্যন্ত ভোটিং পার্সেন্টেজ থাকে প্রত্যেকবার। আমরা দেখি 40 to 45%, তারপরেই দেখা যায় যে ওই বাকি 3 ঘন্টায় 4টে থেকে আপনার 6টা পর্যন্ত, 3টে থেকে 6টা পর্যন্ত ভোটটা চলে যায় আপনার প্রায় 80% কাছাকাছি। এবার ওই মৃত ভোটাররা ভোট দিতে আসেনি, এবার ওই শিফটেড ভোটাররা ভোট দিতে আসেনি। সুতরাং অবৈধ ভোটার যে তৃণমূলের একটা ভোট, বিশাল বড় ভোট ব্যাংক একটা শক্তি ছিল, সেটাকে আগেই নির্বাচন কমিশন কেটে দিয়েছে। আর এবার আপনারা সবাই দেখেছেন যে তৃণমূল যেভাবে সন্ত্রাস করে ভোট লুট করে, সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না, মানুষের আধার কার্ড নিয়ে নেয়, ভোটার কার্ড নিয়ে নেয়, আর বলে যে আপনাদের ভোট পড়ে যাবে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। ভোট পর্যন্ত সাধারণ মানুষ গিয়ে পৌঁছতেই পারে না। সেটা কিন্তু এবার নির্বাচন কমিশন খুব ভালোভাবেই আটকে দিয়েছে। তার জন্য আমরা যেটা বুঝতে পেরেছি যে এত স্বতঃস্ফূর্ত মানুষের সারা, এত শতাংশ মানুষের, এবার তৃণমূল কংগ্রেস জাস্ট খড়কুটোর মতন উড়ে যাবে, একদম শেকড় থেকে তুলে, একদম সমূলে তুলে বাংলার মানুষ এবার কিন্তু তৃণমূলকে বিসর্জন দেবে। কেননা এবারের যে ভোটটা, সেই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির ভোট নয়, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ভোট নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অমিত শাহের ভোট নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীর ভোট নয়। এবারের ভোটটা ছিল সাধারণ মানুষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কে পুরো খেপিয়ে দিয়েছিলেন, সাধারণ মানুষের বিরুদ্ধে চলে গিয়েছিলেন। আমরা দেখেছি অভয়া জাস্টিস পাইনি, আমরা দেখেছি কসবা ল কলেজের সেই ধর্ষিতা ছাত্রী জাস্টিস পাইনি। তার জন্য এবার বাংলার মানুষ ঠিক করেছে যে এরকম একটি স্বৈরাচারী সরকারকে, নৈরাজ্যে পরিণত হওয়া পশ্চিমবাংলাকে এবার এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আমাদেরকে উদ্ধার করতেই হবে। কেননা এটা বাঙালির লাস্ট ট্রেন ছিল। এই ট্রেনে যদি বাঙালি এবার উঠতে না পারতো, তাহলে কিন্তু বাঙালিরা জীবনে ট্রেন ধরতে পারতো না। কেননা যেভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবাংলা জুড়ে বর্ডার অঞ্চলগুলোতে
যেভাবে জনবিন্যাস বদলে দিয়ে ডেমোগ্রাফিকে পুরো বদলে দিয়েছে অনুপ্রবেশের মাধ্যমে, তাতে করে কিন্তু বাঙালি এবার বুঝতে পেরেছে যে আমাদের এটাই শেষ ট্রেন, এই ট্রেনে আমাদেরকে উঠতেই হবে। আর তৃণমূল কংগ্রেসের বিদায় সুনিশ্চিত করতে হবে, কেননা কর্মসংস্থান নেই, শিল্পায়ন নেই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আশ্বাস দিয়েছিল। অনেক আশা নিয়ে মানুষ 2011 সালে এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিল, তার কোনো কিচ্ছু পূরণ হবে না, হয়নি। শুধু তৃণমূলের কিছু করে কমে খাওয়া লোকজনরাই শুধু কামিয়ে গেছে, সাধারণ মানুষের পেটে গামছা বেঁধে। একেবারে তাই একেবারে সাধারণ আমি মানুষ আমি ঠিক করেছে রাজীব বাবু তৃণমূল কিছু কংগ্রেসের রাজীব বাবু বিদায় এবার তারা সুনিশ্চিত। একেবারে রাজীব বাবু এক্সিট পোল নিয়ে আপনি বললেন যে এক্সিট পোলের পর আপনি বলছেন কখনো সত্যি হয় কখনো মিথ্যা হয়, কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে রাজীব বাবু তারিখ যেদিন মানে ওই ইভিএম মেশিনগুলো খোলা হবে, কাউন্টিং শুরু হবে, গণনা শুরু হবে, দেখবেন ভারতীয় জনতা পার্টির দিকে দিকে জয় জয়কার, কেউ ভাবতেও পারবে না যে কি রেজাল্ট হতে মিস্টার রাজীব বাবু আমার কথা চলেছে, কি শুনতে গেরুয়া পাচ্ছেন ঝড় না? আসতে চলেছে। তৃণমূল কংগ্রেস জাস্ট তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে, আর ভারতীয় জনতা পার্টি আপনার দেখবেন 200 থেকে 210টা আসন নিয়ে এবার পশ্চিমবাংলার মাটিতে সরকার প্রতিষ্ঠা করবে। একেবারে রাজীব বাবু এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করি, কিছুক্ষণ আগে এক্সিট পোল নিয়ে আপনাকে জিজ্ঞেস করছিলাম, শোনা যাচ্ছে আমাকে রাজীব বাবু? রাজীব বাবু আমাকে শুনতে পাচ্ছেন না, তবে যেহেতু তৃণমূল নেতা বিকাশ কর্মকার রয়েছেন, বিকাশ বাবু আপনার কাছে আসবো এবার, শোনা যাচ্ছে? বেশ, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ বিকাশ বাবু, আমি আপনার কাছে প্রথম সেই প্রশ্নটা নিয়ে আসছি যে প্রশ্নটা আপনাকে এর আগে করেছিলাম। তিনটে বিষয় আপনার কাছে যাব, তিনটি বিষয় নিয়ে। একটি হচ্ছে রেকর্ড সংখ্যক ভোট, একটি হচ্ছে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট, এবং এক্সিট পোলে যে বিষয়টি সামনে এসেছে বিজেপি বেশিরভাগ সমীক্ষায় কিন্তু এজেন্সির বেশিরভাগ সমীক্ষায় কিন্তু এগিয়ে রয়েছে, কি বলবেন? দেখুন, অধিক সংখ্যক ভোট যেটা বলছেন, যে রেকর্ড সংখ্যক ভোট, সত্যি কথা বলতে কি এসআইআর এ হওয়ার নাম বাদ যাওয়ার পরে ধরুন কোন বুথে এমন হয়েছে 75%, 76% আগের নির্বাচনে ভোট হয়েছে, সেই বুথেই এখন 95, 96, 93, 94% ভোট দেখাচ্ছে। কেন এটা কেন হলো? এটা কারণ হচ্ছে এই যে নাম বাদ গেছে। ধরুন আমি আমার বুথ দিয়ে বলছি, আমি 117 রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে 270 পার্টির কথা বলছি। বিফোর এসআইআর আমাদের এখানের এই বুথের ভোটার সংখ্যা ছিল 1261 এবং ভোট পড়েছিল 1050, মানে 41 জন ভোট দিয়েছিল গত নির্বাচনে, মানে লাস্ট লোকসভা নির্বাচনে। আজকের এসআইআর এর পরে আমাদের ভোটার সংখ্যাটা কমে গিয়ে হয়েছে 1057, 1057 আমাদের এই পার্টির ভোটার সংখ্যা, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। সেই 1057 জন ভোটারের মধ্যে আমাদের ভোট পড়েছে 994 জনের। অর্থাৎ এবার 994 জন টোটাল ভোটারের সংখ্যার সাথে যদি সেই প্রায় সমান ভোটার আগের মতোই ভোট দেয়, পার্সেন্টেজ তো বেশি দেখাবেই, কারণ ডেড ভোটার গুলো বাদ হয়েছে, ডবল এন্ট্রি দুই একটা ছিল সেগুলো বাদ গেছে, যার ফলেই এখন সেই ভোটগুলোকেই এখন পার্সেন্টেজে বেশি দেখাচ্ছে। এটা কিন্তু আপনাদের দলের তো একটা চিন্তা ছিল ভোটের এসআইআর নিয়ে, এসআইআর হলে এসআইআর এর প্রতি আপনাদের একটা আপত্তি ছিল, প্রক্রিয়াটা নিয়ে আপনাদের আপত্তি ছিল, কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম ভোটের হার যে আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এসআইআর এ এত লক্ষ লোকের নাম বাদ গেছে, তারপর কিন্তু আমরা উল্টো ছবি দেখতে পাচ্ছি, ভোটের হারটা বেড়ে গেছে। আপনাকে তো তারই উত্তর দিলাম। ধরুন 100 জন ভোটারের মধ্যে 80 জন যদি ভোট দেয় তাহলে ওটা 80% দেখাবে, কিন্তু যদি 90 জন ভোটারের মধ্যে বা 80 জন ভোটারের মধ্যে 80 জনই ভোট দেয় তাহলে তো 100%ই দেখাবে। মানে 20 জন ভোটার বাদ দিয়েছে এসআইআর। সকলে এবারে নির্ভয়ে এসে ভোটটা দিয়েছে। দেখুন এর আগে আপনাদের বলি, আপনারা তাহলে চ্যালেঞ্জ করছেন কেন্দ্রীয় বাহিনীর দিকে, চ্যালেঞ্জ করছেন। এর আগে লোকসভা নির্বাচন গেছে, সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট হয়েছে, সেখানে কোন দল সন্ত্রাসী। কিন্তু আপনাদের মনে হয় এবারে ভোটটা একটু আলাদা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়েছে, মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা এসেছে, নির্ভয়তা বেরিয়ে এসেছে, ভয় কিসের? না ভয় না, তাহলে তো নির্বাচন নিয়ে সংখ্যালঘু প্রশ্নই উঠে না। যদি লোকসভা ইলেকশন হয়েছে 2021 হয়েছে, তাহলে এবার এটা নিয়ে হাইকোর্টে যাওয়ার কি প্রয়োজন? ওনার বক্তব্যের সময় আমি কোনো বক্তব্য রাখিনি। না আমি আপনাকে জাস্ট বলছি যে আপনি এটাকে অ্যাঙ্কারের দিকে ঘোরানো খুবই দুর্ভাগ্যজনক, কারণ আপনি নিজেই ফলস ইনফরমেশন দিচ্ছেন। শিষ্টাচার কি শিখিয়েছে? আচ্ছা তাহলে উনি বলুন, আমি কিছু বলবো না।
না না ঠিক আছে, আমি 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 রাজীব বাবুর কাছে যাব। রাজীব বাবু রয়েছেন। রাজীব আর বাবু, আপনি তো আমার কথাই শুনলেন না, উত্তরই শুনলেন না, বেশ, রাজীব বলুন। বাবুর কাছে চলে যাচ্ছেন। না আপনি বলুন, আপনাকে বলতে বলেছি, আপনি বললেন যে আপনারাই বলুন, তো আমি আমি অন্য গেস্টের কাছে অবশ্যই যাব। না, কারণ মাঝখানে ঢুকে যাচ্ছে, আপনারা ইন্টারাক্ট করছেন না, তাকে বারণ করছেন না। না, আপনি এইভাবে প্রকাশ্য যদি এইরকম একটা ভালো প্ল্যাটফর্মে আপনি এরকম মিথ্যাচার দেওয়া হলে তো আমি তো অবজেকশন দিবই, কারণ আমি একজন প্যানেলিস্ট। মিথ্যাচার কোনটা বলুন, মিথ্যাচার কোনটা? 2024-এর নির্বাচনে এই পার্টে 1000 না না, তাহলে বলুন যে আপনার 261 জন দল ভোটার অপোজ ছিল। করছে না সিআরপিএফ এর এটা কি ডিপ্লয়মেন্ট। এটা কি মিথ্যাচার বলুন? 1261 জন ভোটার ছিল রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের 270 পার্টে, তখন 266 পার্ট ছিল। আজকের দিনে সেই পার্টের নাম্বার হয়েছে 270 পার্ট এবং ভোটার সংখ্যা কমে গিয়ে 1057 হয়েছে। এটা কি মিথ্যাচার? আপনি বলুন। আপনি সিআরপিএফ এর কথা বলুন না, আপনি সিআরপিএফ এর কথাটা কি বলতে চাইছেন? আচ্ছা, সিআরপিএফ এর কথা বলছি। 2024-এর নির্বাচনে এই কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছে। সেটা কি এক্স্যাক্টলি, মিথ্যাচার? এক্স্যাক্টলি। এখন আমি আপনাকে জবাব দিচ্ছি, তাহলে এইবার আপনাদের কেন এত মায়া কান্না সিআরপিএফ কে নিয়ে? আপনারা তো সদম্বে বলা উচিত যে আমরা সমর্থন করছি নিরাপত্তার জন্য। দেখুন, সিআরপিএফ এর আগেও এসছে, শুধুমাত্র তাহলে সমর্থন করুন। 2024-এর নির্বাচনে তাহলে আপনি নয়। জিনিসটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। 2011 নির্বাচন থেকে এখনো আপনি মাঝখানে কথা বললে কোনো কথা হবে না। বেশ আগে বেশ উত্তর চেয়েছেন, বেশ, উত্তর আমি আমি শুনুন। আমি আলোচনায় ফিরবো। এই উত্তর মুহূর্তে চেয়েছেন, কমার্শিয়াল উত্তর ব্রেকের শুনুন। একটা সময় হয়ে গেছে। বিকাশ বাবু, ফিরে আসছে বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। যে বিষয় আজকে আমরা আলোচনা করব, আমরা বাংলায় ভোট পর্ব দেখেছি এবং ভোট পর্ব মেটার পর আমরা দেখতে পাচ্ছি স্ট্রং রুম বিতর্ক। আমরা প্রথমে দুটি ছবি দেখিয়েছি। আমরা দেখেছি কুণাল ঘোষ এবং শশী পাজেকে আমরা দেখিয়েছি, সেখানে তারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র স্ট্রং রুমের ভেতরে তারা অভিযোগ করছেন যে সন্দেহজনক গতিবিধির কথা অভিযোগ করেছেন। এরপর আমরা মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে তিনিও চলে যান প্রায় 4 ঘন্টা স্ট্রং রুমের বাইরে তিনি থাকেন। তিনি রীতিমতো পাহারা দেন এবং দলের বাকি কর্মী সমর্থকদেরও নির্দেশ দেন পাহারা দেওয়ার জন্য। এবার যে স্ট্রং রুম বিতর্ক, সেটা নিয়ে যাব। রঞ্জিতা দি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিতা দি, এই যে স্ট্রং রুম নিয়ে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভয় মনে হচ্ছে, তিনি রাতে দৌড়ে চলে যাচ্ছেন, তার কর্মী সমর্থকদের পাহারা দিতে বলছেন। এই যে ভয়, এই ভয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কিসের ভয়? ভোট তো হয়ে গেছে, নির্বিঘ্নে ভোট হয়েছে, সুষ্ঠুভাবে ভোট হয়েছে, তারপর এত স্ট্রং রুম নিয়ে মাতামাতি কিসের? করা যে যা হয়েছে সেটা ঠিক সঠিক হয়নি, বা যে বাংলার এগেনস্টে হচ্ছে এবং উনি বাংলার স্বার্থ রক্ষা করছেন, এবং এই ন্যারেটিভ একটা ভয় তৈরি করা যে সামথিং উইল হ্যাপেন, বা যেটা মানুষ দিয়েছে ভোট তৃণমূলকে, হয়তো এরা পাল্টে দেবে এবং একটা কিছু শিফট করার, এরকম একটা টেন্ডেন্সি তৈরি করা, বা একটা কনফ্লিক্ট, খানিকটা মানে একটা আনরেস্ট তৈরি করা, যে মানুষ তখন একটু চিন্তিত হয়ে পড়বে যে কি হচ্ছে, সত্যি বোধহয় কোনো সমস্যা আছে। বিকজ আপনি যদি দেখেন প্রথম থেকে যে ওদের এসআইআর নিয়ে সমস্যা ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেক বেশি ভোট হয়েছে, এবং এই অনেক বেশি ভোট হওয়ার যেমন আমরা বিভিন্ন মিডিয়ার ন্যারেটিভও শুনেছি, সাধারণ মানুষ বলেছেন যে আমরা আগে ভোট দিতে পারতাম না, এবং এখানে কিন্তু মেজরিটি মাইনরিটি দুই কমিউনিটির লোকেরাই একই কথা বলছেন যে আমরা আগে ভোট দিতে পারতাম না, আমাদের কাগজপত্র নিয়ে নেওয়া হতো, এবার আমরা শান্তিপূর্ণ ভোট দিতে পেরেছি। সেটা যেমন একটা সত্যি কথা। আবার আরেকটা জিনিসও দেখেছি যে প্রচুর মাইগ্রেন্ট যারা বাইরে কাজ করেন তারাও এসছেন ভোট দিতে, এবং তার ফলে আমরা দেখেছি যে আপনি যদি স্টেশন বা প্ল্যাটফর্মগুলো দেখেন ওই সময়কার টিকিট পাওয়া যাচ্ছে না, মানুষ বিভিন্নভাবে তারা এসে ভোট দিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে ভোট দিয়েছেন, তাদের জায়গায় গিয়ে ভোট দিয়েছেন। তো এখানে একটা বলা যেতে পারে যে একটা ফিয়ার তো ছিল হয়তো মানুষের মনে, কি এবার এসআইআর হলো, তারপরে এবার যদি আমরা ভোট না দিই তাহলে হয়তো ভোট কেটে যাবে, এটাও যেমন সত্যি, আবার দ্বিতীয়টাও সত্যি, যেমন যারা বাইরে যান, যেমন আমি হয়তো অনেক সময় বাইরে ঘুরেছি, জায়গায় গেছি, কিন্তু তখন এই মাইগ্রেন্ট যারা বিভিন্ন বাইরে কাজ করেন তাদের সঙ্গে কথা বলে যেটা শুনেছি, তারা এটা বলেছেন যে আমাদের এখানে কাজ করতে হয়, এখানে অনেক কথা শুনতে হয়, হয়তো একটা ওই ব্যাপারটা ছিল যে আমাদের এখানে কাজ নেই, তাই আমাদের বাড়ি থেকে যেতে হয় বাইরে। তো ফলে এইটা হয়েছে, উইচ ইজ যেটা ওরা চাইছিল দেখাতে যে মানুষ ওটাকে অন্যভাবে নেবেন, তারা
রিজেক্ট করবেন এই পুরো ব্যবস্থাটাকে, পুরো সিস্টেম প্রসেসটাকে, কিন্তু দেখা যাচ্ছে মানুষ অনেক ওপেনলি এবং খোলা মনে তারা গিয়ে ভোট দিয়েছেন। সেই জন্য এটা একটা পলিটিক্যাল ইম্যাচিউরিটি আমি বলবো, যে উনি এতদিনকার নেত্রী, বিরোধী নেত্রী ছিলেন এবং পরবর্তীতে উনি চিফ মিনিস্টার হয়েছেন, এই যে উনি কাণ্ডগুলো করছেন বা এটা হচ্ছে, তার ফলে স্টেটের ইমেজটাও কিন্তু অনেকটাই জায়গায়, মানে এটা একটা সার্কাসের মতো, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যেমন তেমন একটা ব্যবস্থা, এটা হওয়ার কথা না। গণতন্ত্রে এরকম স্বাভাবিকভাবে ভোট হবে, তারপরে একটা পার্টি জিতবে, সে সরকার ফর্ম করবে। সেখানে গিয়ে এই যে একটা জিনিস দেখানো যে আমাদের উপরে টর্চার হয়েছে, বা বিভিন্ন জায়গায়, যেমন কিছুদিন গতকাল একটা যে একজন বৃদ্ধ মারা গেছেন, তারপরে কমিশন যখন ফুটেজটা দেখাচ্ছেন যেখানে বৃদ্ধ উনি ভোট দিতে গিয়ে ওনার অসুস্থ বোধ করে উনি ওখানে পড়ে যান, তো এই যে ফলসিফাইড হচ্ছে, তো সেইগুলো কিন্তু ওনার এগেনস্টেই যাচ্ছে। একটা উনি ডেফিনেটলি হয়তো চেষ্টা করছেন যে ওনার নিজের হয়তো একটা টেনশন হচ্ছে, সেই জন্য উনি এটা করছেন, কিন্তু এটার ইম্প্যাক্টটা কিন্তু ওনার পক্ষে যাবে কি সেটা একটা প্রশ্নের জায়গা। সেই সেই পক্ষে যাবে না বিপক্ষে যাবে সেটা নিয়ে হয়তো সেই চিন্তায় কি তিনি এভাবে এই ধরনের মন্তব্য করছেন। তিনি বলছেন এক্সিট পোল নিয়ে যে সাংবাদিকরা, বিজেপি নাকি সাংবাদিকদের টাকা দিয়েছে এবং টাকা দিয়ে সমীক্ষাগুলো তৈরি করা হয়েছে, এমনও তিনি বলছেন এক্সিট পোল নিয়ে। এবং তিনি এইভাবে যে স্ট্রং রুমে চলে যাচ্ছেন এবং স্ট্রং রুমে গিয়েও বিভিন্নভাবে তিনি বিভিন্ন মন্তব্য তিনি সেখানে রাখছেন একেবারে হুমকির সুরে, সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও তাঁর যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি প্রশ্ন চিহ্ন, যে ওনার এত ভয় কিসের? উনি তো একজন একেবারে একেবারে রঞ্জিতাদের সঙ্গেই থাকুন, আমরা চলে যাব, যেহেতু বিকাশ বাবু রয়েছেন, বিকাশ বাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি একটু চলে যাব তাহলে রাজীব বাবুর কাছে। রাজীব বাবু, যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, রাজীব বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ রাজীব বাবু, কিছুক্ষণ আগে আপনি এক্সিট পোল নিয়ে একটা বিষয় বলছিলেন যে এক্সিট পোলে উপর ঠিক কখনো সত্য হয় কখনো ভুল প্রমাণিত হয়, সেদিকে আপনারা যাচ্ছেন না। তবে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিজেপি নাকি টাকা দিয়ে এক্সিট পোলের সমীক্ষা তৈরি করেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে টাকা দিয়েছেন তিনি, এবং তিনি এই যে স্ট্রং রুমে চলে যাচ্ছেন, 4 ঘন্টা তিনি থাকেন এবং সেখান থেকেও তিনি হুমকির সুরে বিভিন্ন মন্তব্য করেছেন এক্সিট পোল থেকে শুরু করে, এবং বলছেন যে কারচুপি হতে পারে, বিভিন্ন ধরনের যে মন্তব্যগুলো উঠে আসছে তার পক্ষ থেকে, কি বলবেন? দেখুন, ওনার মাথা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেলে মানুষ কি যে বলে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। ওনার তাল জ্ঞান উনি হারিয়েছেন। তো উনি কি বলবেন না বলবেন সেটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি যে এইবার যেভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, মানুষ তার রায় দিতে পেরেছে, যেটা কোনোবার পারে না। এই তৃণমূল জামানায় তো পারেইনি গত 15 বছরে, যেটা তৃণমূল একদম মানুষের অধিকার হরণ করেছিল, সেই অধিকারটা নির্বাচন কমিশন মানুষকে ফিরিয়ে দিয়েছে। তাদের ভোট দান, তাদেরকে নিজেদের ভোট নিজেদেরকে দিতে দিয়ে ব্যবস্থা করিয়ে দিয়েছে, দিতে পেরেছে তারা। সেটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এত আতঙ্কিত, এবং সেই আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের আবোল তাবোল বলছেন। এবং এটা স্বাভাবিক, উনি বুঝে গেছেন যে সাধারণ মানুষ ওনার পক্ষে নেই। কেননা সাধারণ মানুষ ওনাকে যেই কারণে বামেদেরকে 34 বছরের জগদ্দল পাথর বামেদেরকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতাবার সঁপে দিয়েছিলেন পশ্চিমবাংলা, উনি তার একটাও পূরণ করতে পারেনি। সাধারণ মানুষ কিন্তু বেশি কিছু চায়নি। সাধারণ মানুষ কি চেয়েছিল? সাধারণ মানুষ শুধু চেয়েছিল ভালো শিক্ষা, সাধারণ মানুষ চেয়েছিল তাদের হাতে কর্মসংস্থান, রুজি রুটি, রোজগার। সাধারণ মানুষ চেয়েছিল গুড গভর্নেন্স, একটা ভালো সরকার। বামেদের সরকারকে সরিয়ে দিয়ে আমরা একটা ভালো সরকার আমরা পেতে চলেছি। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা। আজকে আপনি রাত বেরাতে আপনার বাড়ির পরিবার পরিজনকে যদি কোনো আপনার বাড়ির একজনকে নিয়ে আপনি হাসপাতালে যান, আপনি হাসপাতালে ভর্তি করতে পারবেন না যদি কোনো নেতা নেত্রীর চিঠি বা সই নিয়ে না যান। আপনাকে রেফার করে অন্যত্র পাঠিয়ে দেবে। স্কুলগুলো, পশ্চিমবাংলার স্কুলগুলো বামেরা আপনার ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল,
তুলে দিয়ে 5-6টা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছিল। আর তৃণমূল এসে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকেই পুরো পঙ্গু করে দিয়েছে, পুরো ভেঙে চুরমার করে দিয়েছে। তার জন্যই এবার সাধারণ মানুষ ঠিক করেছে যে উনি পশ্চিমবাংলার ভালোর জন্য ওনাকে আমরা নিয়ে এসেছিলাম, উনি তার একটা শর্ত পূরণ করতে পারেনি। এবার আমরা ওনাকে ভেঙে চুরমার করে দেবো, ওনার বিদায় এবার আমরা সুনিশ্চিত করবো। মানুষ সেটা করেছে। 4 তারিখের ইভিএম বাক্স খুলবে, আপনারা বুঝে যাবেন মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পরিত্রাণ পেতে চাইছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি পেতে চাইছে, তৃণমূল কংগ্রেসের থেকে মুক্তি পেতে চাইছে। মানুষ এবার মুক্তি পাবে, আমরা এই আশাই রাখছি, রাজীব বাবু এই আশাটাই রাখছি যে মানুষ এবার মুক্তি পাবে। একেবারে রাজীব বাবু, এই মুহূর্তে আরো একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব। সচেতন মহল থেকে একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে এর আগে আমরা বাম শাসনের অবসান দেখেছি। দীর্ঘ বাম শাসনের অবসানের সময় আমরা যে ছবিটা দেখেছি, তৃণমূল ক্ষমতায় এসেছিল, সেটা বলা হচ্ছে যে তৃণমূল বাম শাসন, বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছিল বামকে, তারপর তৃণমূলকে ক্ষমতায় এনেছিল। এবারও কি বিজেপির প্রতি আগ্রহ নয়, উল্টো তৃণমূলকে প্রত্যাখ্যান করে বিজেপি সরকার চাইছে বাংলার মানুষ? অর্থাৎ আমি যে বিষয়টা আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে বিজেপির প্রতি আকৃষ্ট নয় বা বিজেপির উপর ভরসা নয়, তৃণমূলকে প্রত্যাখ্যান করে বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে বাংলার মানুষ। কি মানে এই বিষয়টিতে আপনার কি বলার আছে? দেখুন, একটা জিনিস বলছি আমি, বাংলার মানুষ কি দেখছে, বাংলার মানুষ বাংলাকেও যেমন দেখছে, বাংলার মানুষ সারা রেস্ট অফ দ্য মানে ইন্ডিয়া, রেস্ট অফ দ্য ভারত, বাকি ভারতবর্ষকেও দেখছে। আজকে সারা ভারতবর্ষের 20টি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা পেয়েছে, এবং সেখানে যদি আপনারা যান, গিয়ে দেখতে পাবেন যে উন্নয়ন কাকে বলে, উন্নয়ন কি জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমরা সব করে দিয়েছি, অথচ বাংলার মানুষ অভুক্ত পেটের জ্বালা যন্ত্রণা নিয়ে ভুগছে। অনুপ্রবেশ করিয়ে দিয়ে আমাদের বাঙালিদের খাবার কেড়ে নিচ্ছে, শিক্ষা কেড়ে নিচ্ছে, স্বাস্থ্য পরিষেবা কেড়ে নিচ্ছে, কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। আপনার মন্তব্য আমি বুঝতে পেরেছি, আপনার মন্তব্য আমি বুঝতে পেরেছি। আপনি তো সঙ্গেই থাকুন রাজীব বাবু। তৃণমূল নেতা বিকাশ কর্মকার রয়েছেন। বিকাশ বাবু, আপনার কাছে আবারও আসবো। যে বিষয়গুলি রাজীব বাবু বলছেন যে বাংলার এখন যা ছবি বা গত বছরগুলো যে বাংলার মাটিতে যে ধরনের ঘটনা ঘটেছে, নারী নির্যাতন থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, বেকারত্ব, সমস্ত কিছু মিশিয়ে বাংলার যে বর্তমান হাল, সে জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ এবার যদি বিজেপিকে পছন্দ করছে, সেটা কি তৃণমূলকে প্রত্যাখ্যান করে না বিজেপির উপর ভরসা করে? দেখুন, বিজেপিকে সমর্থন করছে এই কথাটা আপনারা আসলো কোথা থেকে? আপনাদের কাছে আপনারা এক্সিট পোল দেখেছেন, তাই তো? এবার আমরা যদি এক্সিট পোলের হিসেবটা একটু দেখি, গত লোকসভা নির্বাচনে এক্সিট পোল পরপর কয়েকটা জন কি বাত, অ্যাক্সেস মাই ইন্ডিয়া, ইন্ডিয়ার চাণক্য, এই সমস্ত এক্সিট পোল দেখি, সেখানে আপনারা তৃণমূল কংগ্রেসকে যে আসন দিয়েছিলেন, মানে এই বিভিন্ন সংস্থা তৃণমূল কংগ্রেসকে যে আসন দিয়েছিলেন তার থেকে কয়েক গুণ বেশি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে লোকসভা নির্বাচনের পর। বিধানসভা নির্বাচনের কথা বলছি, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যত নামজাদা সংস্থা, বিশেষ করে ধরুন আমি একটা আমাদের এখানে এবিপি আনন্দ প্রি ভোটার, তারা দিয়েছিলেন 152টা, বিজেপিকে দিয়েছিলেন 121টা। কিন্তু দিনের শেষে দেখা গেছে তৃণমূল কংগ্রেস 223খানা আসন পেয়েছে, আর বিজেপি পেয়েছে মাত্র 77টাতে এসেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যত এক্সিট পোল হয়, সব এক্সিট পোল গুলো আসলে বিজেপির যারা নির্বাচনী এজেন্ট থাকে তাদের চাঙ্গা করার জন্য, যাতে কাউন্টিং এ যাতে বিজেপির এজেন্টরা পৌঁছয়, তার জন্য এই সমস্ত সংস্থাকে ভাড়া করে। আর এইবার তো এমন একটা রেকর্ড হয়ে গেছে, কোন নামজাদা সংস্থা না। আচ্ছা, এবার যদি তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে আপনি আপনার কথা স্ট্যান্ড থাকবেন তো? যদি তৃণমূল আসে, তাহলে আপনার মন্তব্য কি ইন্টারেস্টিং হবে? কিভাবে দেখুন, যদি তৃণমূল ক্ষমতায় আসে। আমি কিন্তু উইথ ডিউ পারমিশন আমি 1 মিনিট সময় নিচ্ছি, কারণ দেখুন এই সবকে বলে হচ্ছে গিয়ে মিসকনসেপশন এবং একদম ফলস নেগেটিভ কিভাবে স্প্রেড হয়। দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইন আছে কি কখন এক্সিট পোল রিলিজ হবে। এক্সিট পোল কখনোই আপনার ভোটারদেরকে বা ইলেকশনকে ইনফ্লুয়েন্স করতে পারে না, যে সেই কথাটা ওনারা বলতে পারবেন না। তাই এখন বলছেন কাউন্টিংকে ইনফ্লুয়েন্স করবে। এখন বলুন, মানুষ ভোট দেওয়া হয়ে গেছে, এরপর কিভাবে এক্সিট পোল ইনফ্লুয়েন্স করতে পারে? বলতে চেয়েছি
যে এই যে এক্সিট পোলটা হয়েছে, এক্সিট পোলটা হওয়ার আপনারা কারণ ভারতবর্ষে কি? থাকেন না, ভারতবর্ষের Exit poll বাইরে হওয়ার কোনো কারণ হচ্ছে কোথা BJP থেকে এইসব counting নেরেটিভ agent আনেন যাতে বলুন তো? পৌঁছয়, না হলে exit poll যদি এসব আসল তথ্য এইসব দেখিয়ে হচ্ছে দেয়, হোয়াটসঅ্যাপ তাহলে ইউনিভার্সিটি counting agent এডুকেটেড, যাবে না। এরা হোয়াটসঅ্যাপ আমাদের ইউনিভার্সিটি এটাই বড় এডুকেটেড, আশঙ্কা যে এরা আমাদের একটা এরা বড় কনসেপ্টই একটা জানে না, debate এরা আমাদের কনসেপ্টই এবার জানে না, হাতছাড়া হয়ে গেছে। এটা কনসেপ্টই জানে না কিভাবে কিভাবে ভোটারকে ইনফ্লুয়েন্স করতে হবে, না লিগ্যাল নলেজ আছে না জেনারেল নলেজ আছে। ইলেকশন কমিশনের গাইডলাইন আছে সেখানে কি লাস্ট ফেসের ইলেকশন হওয়ার কত ঘন্টা পর নিউজ চ্যানেলগুলো ওনারা পাবলিশ করতে পারবে। এরা হোয়াটসঅ্যাপ এডুকেটেড, এরা হোয়াটসঅ্যাপ এডুকেটেড মানুষরা এখানে আমাদেরকে শোনাতে আসছে ফলস নেরেটিভ কিভাবে ভোটার নিজে একজন ভোটার হয়ে আপনি জানেন না নাকি? সেটা আলাদা বিষয়, আপনারা তো স্বীকার করছেন না। আমি তথ্য দিয়ে বলছি তো, 2021 নির্বাচনে আপনাদের যে কটা দেখুন এবিপি আনন্দ স্ত্রী ভোটার আপনাদেরকে কটা দিয়েছিল? তো ভালো হয়েছে, তাহলে আপনি কেন বলছেন যে আপনি কেন বলছেন তাহলে যে যে আপনার যে পোস্ট পোল প্রেডিকশন যেটা আছে সেটা ইনফ্লুয়েন্স করবে ভোটারকে? ভোট হয়ে গেছে সেখানে পোস্ট পোল প্রেডিকশন কিভাবে এফেক্ট করবে ভোটারদেরকে, কিভাবে এখন চাঙ্গা কিভাবে করে দিবে, এইসব শব্দ এইসব জিনিস আপনারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন। এর জন্য আমরা এইসব জিনিস জানি না। আমাদের রাজ্যেও ইলেকশন হয়েছে কিন্তু আমরা এসব জিনিস পাই না, কারণ এই যে যেটা এক্সিট পোল বা পোস্ট পোল প্রেডিকশন যেটাকে বলা হয় সেটা কমপ্লিটলি মানুষের সার্ভের উপর বেস করে, সেটা যাতে মানুষের ভোটারদেরকে ইনফ্লুয়েন্স না করতে পারে তার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে দিয়েছে কি ইলেকশন শেষ হওয়ার পরই সেটা ডিক্লেয়ার হতে পারে। এখন উনারা সেটা ছেড়ে উনারা বলছেন কি কাউন্টিং ইনফ্লুয়েন্স হবে। দেখুন দ্য হাইট অফ নেরেটিভ, এরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি গ্রাজুয়েট। যে প্রশ্নটাতে আমি ছিলাম, আমি বিকাশ বাবুর কাছে যাব। বিকাশ বাবু, একটা কথা বলুন তো, স্ট্রং রুমে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, কুণাল ঘোষ, শশী পাজা পাহারা দিচ্ছেন, কেন? কিসের ভয় আপনাদের? হারার ভয়, হারার ভয়। আর বিকাশ কি? বাবু, শোনা এটা তো যাচ্ছে? পরিষ্কার। ওনারা বুঝে গেছেন দেখুন যে ওনারা স্ট্রং হেরে রুমে যাওয়ারও নিয়ম আছে, বিকাশ বাবু। উনি বলে দিক তারপর আমি বলবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কি গাইডলাইন আছে, কে যেতে পারবে কে পারবে না, দেখি উনার কতটুকু নলেজ আছে, বিকাশ বাবুর কথা দেখি শোনা যাচ্ছে কি না। নলেজ আছে উনার, বলুন। বেশ বেশ, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমি বিরতি একটা নিয়ে নিচ্ছি, বিরতির পর আবারও একই প্রশ্নে ফিরবো আমি তৃণমূল নেতা বিকাশ কর্মকারের সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। স্ট্রং রুম নিয়ে আমরা কথা বলছি কারণ বাংলার ভোট পর্ব মেটার পর এবার স্ট্রং রুম বিতর্ক শুরু হয়েছে। আমি যাব, তৃণমূল নেতা রয়েছেন বিকাশ কর্মকার, বিকাশ বাবুর কাছে যাবো। বিকাশ বাবু, আমরা গতকাল সন্ধ্যা থেকে যে ছবিটা দেখলাম সেখানে কুণাল ঘোষ, শশী পাজা একেবারে বসে পড়লেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র স্ট্রং রুমের ভেতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও চলে গেলেন স্ট্রং রুমে কলকাতার শাখাওয়াতে। এই যে চলে যাওয়া, কিসের ভয়? মানে স্ট্রং রুমে তো রয়েছে ইভিএম মেশিন, সবকিছু একেবারে সুনির্দিষ্টভাবে রয়েছে, নিরাপত্তা রয়েছে, কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে, সেখানে যাওয়ার কি মানে? এই ধরনের যে অভিযোগ তিনি তুলছেন, মানে কোথাও না কোথাও আতঙ্কে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশ বাবুর কাছে প্রশ্ন করছে পিসিআর, প্লিজ কানেক্ট। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যে বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করছি এবং সুব্রতী রয়েছে আমাদের সঙ্গে। সুব্রতী, এই যে ছবিগুলো আমরা গতকালে দেখেছি একেবারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন দলের নেতা কর্মীদের স্ট্রং রুম পাহারা দাও করা, মানে একেবারে বলছেন সেখান থেকে সরতে নেই। এরপর বিজেপির তরফ থেকেও কিন্তু করা হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে কেন? এর আগেও তো আমরা ভোট দেখেছি, বাংলার ভোট দেখেছি, এই ধরনের স্ট্রং রুমে গিয়ে পৌঁছে যাওয়া মানে তৃণমূল সুপ্রিমো, হ্যাঁ, এই ধরনের ছবি মানে কি বোঝাচ্ছেন তিনি? দেখুন, একটা সুস্থ গণতন্ত্রে এইসব কখনই কাঙ্ক্ষিত না, কারণ দেখুন উনি হতে পারেন এখন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বর্তমানে ক্ষমতায় আছে, উনাদের রোলটা জাস্ট টাইটুলার রোল, তথাপি উনি একজন চিফ মিনিস্টার এবং উনার টিনিওর এখনো শেষ হয় নাই, তার জন্য উনি একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার, এবং উনাদের যারা আইনজ্ঞরা আছেন উনাকে বোঝানো উচিত কি উনার কতটুক উনার বাইন্ডিংস আছে এবং উনি কতটুক পর্যন্ত কি কাজ করতে পারেন। কারণ দেখুন প্রত্যেকটা যেখানে স্ট্রং রুম আছে উনাদের এজেন্ট আছে, উনাদের এজেন্টরা সর্বদা সেখানে দায়িত্বে আছেন এবং পাহারায় আছেন, তার জন্য উনি যদি এখন চলে যাচ্ছেন। একই প্রশ্ন আমি বিকাশ বাবুকে জিজ্ঞেস করবো। বিকাশ বাবু, স্ট্রং রুমে বাইরে কুণাল ঘোষ, শশী পাজা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন রাতে, 4 ঘন্টা তিনি সেখানে ছিলেন,
কিসের ভয়? ভাই দেখুন, এর আগে নির্বাচনের যেসব জায়গাতে স্ট্রংরুম রয়েছে, বাইরন বিশ্বাস একটা অভিযোগ তুলেছিলেন 17 মিনিট ইলেকট্রিসিটি বন্ধ করে রেখেছে। সেই জায়গাতে ভেতরে কি হয়েছে তার যে নির্বাচনী কেন্দ্র, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। তারপরে এমন একটি জায়গাতে যেখানে গতিবিধি হচ্ছে, তারা বলছে নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল তিনি উত্তর দিয়েছেন, বলছেন যে আমরা অবজারভারকে খবর দিতে বলে দিয়েছি, কিন্তু অবজারভাররা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধিকে তারা কোনো খবর দেয়নি। নির্বাচন কমিশনের এই দায় যে সেখানে স্ট্রং রুমের মধ্যে কারা ঢুকেছে কোনো রকম কিছু না জানিয়ে এই মানুষগুলো যে সরকারি আধিকারিক, নির্বাচন কমিশনের আধিকারিক, কারা এরা সেটা নিয়ে কোনো ইন্টিমেশন তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছয়নি। তার দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ সেখানে পৌঁছেছে। বেশ, তারপর তিনি তো বলে দিলেন কমিশনের উনার এগেইনস্টে এজেন্ট কি করছে? একেবারে এজেন্ট উনার এজেন্ট কি করছে? এজেন্টদের খবর দেওয়া হয়নি, এজেন্টদের খবর দেওয়া হয়নি। নির্বাচন কমিশন থেকে এজেন্ট বলা খবর হয়েছে পায় নাই, যে মাননীয় খবর পেয়ে গেছেন, সেটা কি কখনো বিশ্বাসযোগ্য? তারা এজেন্ট নির্দেশ সেখানে থাকে। দিয়েছিলেন যারা দলীয় এজেন্ট বা দলীয় যারা প্রতিনিধি তাকে খবর দেওয়ার জন্য, কিন্তু অবজারভাররা কোনো রকম খবর দেয়নি। বলুন না যার নিয়মটা ফলে কি এই আছে, ধরনের পরিস্থিতি তৈরি নিয়মটা হয়েছে। বলুন না, আমাদেরকে একটু এনলাইট করুন না, নিয়মটা কি আছে সেখানে যাওয়ার। আপনি তো বলছেন, আমাদেরকে একটু নিয়মটা শোনাবেন, ভালো আমরা একটু দেখুন, জানতে চাই। আচ্ছা বলুন, হ্যাঁ, আচ্ছা অবশ্যই, বিকাশ বাবু, অবশ্যই। তৃণমূল ছাড়া অন্য কোনো দল কেন প্রতিবাদ জানাচ্ছে না এই কারণ বিষয়গুলোতে? অন্য কোনো দল প্রতিবাদ দেখাবে না, কেন? অন্য কোনো দল প্রতিবাদ দেখাবে না এই কারণে আমরা ইতিমধ্যে দেখেছি কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করছে। নোয়াপাড়াতে বিধানসভা নির্বাচনে সিআইএস এর জওয়ানদের নিয়ে অর্জুন সিং রীতিমতো গুন্ডামি করলেন। নোয়াপাড়াতে সিআইএস এর জওয়ানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে বিজেপির গুন্ডারা কিভাবে মারধর করছে মানুষের বাড়িতে, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের বাড়িতে গিয়ে গুন্ডামি করেছে। সেই ঘটনা কয়েক মিনিটের সেই ফুটেজ তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীরামপুর ভট্টাচার্য সেটা প্রকাশ্যে এনেছে। দেখুন, সিআরপিএফ রা জানেই না কোন দলের কোন নেতা কি না, ওনারা এসেছেন বাইরের থেকে। এইসব হচ্ছে গিয়ে নেগেটিভ। সিআরপিএফ এর লোকরা জানেই না, সিআরপিএফ জানেই না, সিআরপিএফ জানেই না কে সেখানে তৃণমূল, কে সেখানে বিজেপি, কে সেখানে নেতা, কে সেখানে পাতি নেতা, কে সেখানে মাননীয়, কে সেখানে বিধায়ক। করতে থাকুন, বাংলার মানুষ জবাব দিয়ে দেবে। আপনারা এক্সিট পোলে আছেন, তৃণমূল কংগ্রেস বরাবর ভোটের রেজাল্টে থাকবে। বলুন না সেটা কি এক্সিট আইনজ্ঞ পোল নিয়েও নাকি? তো একদম এক্সিট পোল নিয়েও তো মাননীয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি রয়েছে। তিনি বলছেন সংবাদ মাধ্যমকে টাকা খাইয়ে সমীক্ষা তৈরি করা হয়েছে। যদি অবশ্যই কেন সংবাদ মাধ্যম, কেন এর আগে এক্সিট পোল গুলো পরপর করেছে, সবগুলো এক্সিট পোলে যা এক্সিট পোল দেখিয়েছে তা উল্টো হয়ে গেছে। আর এই বছর তো যারা নামজাদা সংস্থা কেন তারা সরে গেছে বলুন? সিংহটা কেন এক্সিট পোল করেনি বলুন দেখি? এই যে এমন এমন কিছু কোম্পানি, যে কোম্পানিগুলোর নাম আমরা কেউ শুনিনি, হঠাৎ করে সেই কোম্পানিগুলো বসে উঠলো কাদের টাকাতে, তারা এই ধরনের এক্সিট পোল করেছে, আগে থেকে তো কেউ বলেনি। এবার যদি আপনাদের দল জিতে চায়, আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে কথাগুলো বললেন, যদি আপনাদের দল সিআরপিএফ জিতে, কিন্তু আরো 6 মাস তাহলে থাকবে, সেটা কিন্তু সবাইকে মাথায় রাখা উচিত। সিআরপিএফ আরো 6 মাস তখন বঙ্গে EVM কে দোষ থাকবে, দেবেন, কমিশনকে দোষ 6 দেবেন, মাস, নেতাকে দোষ দেবেন। 6 মাস পর্যন্ত সিআরপিএফ বঙ্গে থাকবে, সেটা মাথায় রাখা উচিত। পশ্চিমবঙ্গকে আপনারা যুদ্ধক্ষেত্র পরিণত করতে চাইছেন। মণিপুরে থাকবে না সিআরপিএফ, মণিপুরে আপনারা পাঠাবেন না। মণিপুর জ্বলবে, জ্বলুক, প্রধানমন্ত্রী যাওয়ার সময় হয় না, এই রাজ্যে পড়ে থাকে তারা, তাই না? নির্বাচনে জয়লাভ করাটাই আসল উদ্দেশ্য। মণিপুর জ্বলছে সেটা দেখার দায় তাদের নেই। জানি না, আমার শহর, রাজীব বাবু বলতে পারবেন, রাজীব বাবু মণিপুর জ্বলছে কেন, ওখানে সিআরপিএফ নেই কেন, প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছে না কেন, বাংলায় পড়ে রয়েছেন, প্রশ্ন করছেন বিকাশ বাবু। থাকবে না এই সব ক্ষেত্রে। রাজীব বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি তৃণমূলের পক্ষ থেকে বিকাশ বাবু রয়েছেন, বলছেন মণিপুর জ্বলছে সেখানে কেন সিআরপিএফ নেই, প্রধানমন্ত্রী সেখানে কেন যাচ্ছেন না, বাংলায় কেন পড়ে রয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো সব জায়গায় ছুটে যান, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু পাঠিয়ে দিতে বলুন না। মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কি বন্দ্যোপাধ্যায় যাচ্ছে না প্রধানমন্ত্রী? কেন মণিপুরে? উনি তো মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় কি ছুটে চলে যান, প্রধানমন্ত্রী না দিল্লিতে ছুটে চলে যান, উনি স্বরাষ্ট্রমন্ত্রী? সব জায়গায় ছুটে চলে যান, উনি কেন যাচ্ছেন না, না? মমতা আর বন্দ্যোপাধ্যায় এইবার কি দেখেছেন একটা প্রধানমন্ত্রী না জিনিস, এইবার ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী? যেটা আর মমতা দেখলাম আমরা, বন্দ্যোপাধ্যায় কি মণিপুরের সিআরপিএফ এর মুখ্যমন্ত্রী? চাইতে মানে কেন্দ্রীয় বাহিনীর চাইতে পুলিশ বেশি ভয়ঙ্কর ছিল।
এই এতদিন ধরে যে দলদাসে পরিণত করে রেখেছিল পুলিশকে, আচ্ছা, মণিপুর কি পুলিশ আজকের দিনে চলছে? সর্বশক্তি দিয়ে বিগত তৃণমূলের ওই 32 দুষ্কৃতী বছর ধরে বাহিনীদেরকে অশান্ত পিটিয়েছে। মণিপুর। কি আমরা করেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনীকে সরকার? যেভাবে মারতে এটার দেখিনি, উত্তর দিন আগে। পুলিশকে যেভাবে মারতে দেখেছি। কারণ পুলিশ শুধু এতদিন মুখ বন্ধ করেছিল। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরের যে কোনো ভাবে পয়সা এবার দিয়ে আপনাদের ধমকে বলি, চমকে কেন এই বদলি রাজ্যে ভয় দেখিয়ে সাংবাদিক প্রশ্ন পুলিশকে করলেন, হাত পা বেঁধে একটা রেখেছিল। প্রশ্ন করলেন, কেন পুলিশ যেই আপত্তি খোলা আছে? হাত পা পেয়েছে, পুলিশ সিআরপিএফ নয়, কেন্দ্রীয় বাহিনী নয়, পুলিশ যেভাবে পিটিয়েছে তৃণমূলের দুষ্কৃতীদেরকে, তৃণমূলের হারমাত থেকে তৃণমূলের গুন্ডা বাহিনীকে একদম একদম ভোলে বাবা পার কাটেগা দেখিয়ে দিয়েছে একদম। একেবারে পুলিশ। মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে বাংলায়। এবং যে বিষয়গুলো থেকে আমি শুরু করেছিলাম, আজ যে রেকর্ড সংখ্যক ভোট এবং শান্তিপূর্ণ ভোট, এক্সিট পোলের সমীক্ষা এবং স্ট্রং রুম বিতর্ক, প্রত্যেকটি বিষয় আমরা আজকে আলোচনা করলাম। এবং সমস্ত আলোচনার যেটা সারমর্ম আমি বলতে চাইছি, সমস্তটার উত্তর কিন্তু বলা যায় 4 মে বলে দেবে কে জিতছে কে হারছে। এবং নানান বিতর্কের মধ্য দিয়ে কিন্তু এগোচ্ছে বাংলার রাজ্য রাজনীতি। সে জায়গায় দাঁড়িয়ে ফলাফল বলে দেবে ঠিক কে বসছে নবান্নে, এবং কার নবান্নের মসনদে ঠিক কে বসতে চলেছেন তা কিন্তু সময় বলে দেবে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন রাজনৈতিক বিশ্লেষক রঞ্জিতা চক্রবর্তী, বিজেপি নেতা রাজীব সাহা, তৃণমূল নেতা বিকাশ কর্মকার, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী সুব্রজ্যোতি সরকার। প্রত্যেকে আজকে আমাদের আলোচনা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।